৩,০০০ থেকে $৩,৫০০ প্রতি মাসে আমরা ইনকাম করতে পারতাম। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিংবা ট্রাভেল ব্লগার হিসেবে কি এটাকে পেশা হিসেবে কি নেওয়া যায় কিনা শিশির? কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে ইনকাম করে এবং সেটাকে স্টেবল ভাবে চলতেছে এবং দেশ বিদেশ ঘুরতেছে, খুবই ভালো লাগতেছে। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিংবা ট্রাভেল ব্লগার হিসেবে কি এটাকে পেশা হিসেবে কি নেওয়া যায় কিনা শিশির? আমি তো অলরেডি সেটাকে পেশা হিসেবে নিয়ে ফেললাম। আমার তো আজকে বলতে পারেন যে ৮ বছর প্লাস হয়ে গেল যে আমি এটাকে পেশা হিসেবে নিয়ে ফেলছি এবং এটাকে পেশা হিসেবে নেওয়ার পরেও আমার ওয়াইফের ফ্যামিলি, আমার ফ্যামিলি সবাই এটাকে খুব ভালোভাবে মানে কি গ্রহণ করছে। এটা আমার কাছে অনেক বড় বিষয়। ফ্যামিলি থেকে এই বিষয়গুলো আসলে খুব ভালো লাগে যে কোনো চাকরি করতেছি না, ব্যবসা করতেছি না, সরাসরি মানে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে ইনকাম করে এবং সেটাকে স্টেবল ভাবে চলতেছে এবং দেশ বিদেশ ঘুরতেছে, খুবই ভালো লাগতেছে। চমৎকার না ব্যাপারটাকে? কয়েক বছর আগে কিংবা এখন অনেকের একটু সংশয় থাকে যে আচ্ছা ব্লগিং করছে, সেটা দিয়ে কি সাস্টেন করতে পারবে কিনা। সে জায়গাতে আপনি সাকসেস এবং করে দেখাচ্ছেন এবং আপনি আপু তো নিশ্চয় আর অন্য কোনো জবে নাই, শুধু এটা এই প্রফেশনটাই এখন পর্যন্ত নিয়েছেন। আমরা আসলে রেভিনিউটা যেটা হয় যে আমরা যে ইনকামটা আসছে সেটাও কিন্তু আমি ওর সাথে শেয়ার করি। আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরা একটু শুনি। আমরা কিন্তু এই কোশ্চেনটা করি আসলে রেভিনিউ কিরকম আসলে জানতে চাই দর্শক। কিন্তু হ্যাঁ, ও কিন্তু একটা অনেক লম্বা একটা সময় আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে দেয়। কারণ হচ্ছে একদম শুরু থেকেই তো আমাদের এই জার্নিটা শুরু। তো শুরু থেকে তো আমরা কেউই পেমেন্ট নেই নাই বা আমাদের এখান থেকে কোনো ইনকাম আসবে সেটাও কোনো চিন্তা করি নাই। 17 সালের শেষের দিকে শুরু করি, অলমোস্ট 21 সাল পর্যন্ত আমরা এটাকে যে আমাদের ঘোরার পয়সাটা হবে সেটাকে চিন্তা করে আমরা সেটা কন্টিনিউ করি। তো এখন মান্থলি যদি আমি একটু বলি যে মান্থলি আসলে রেভিনিউ কেমন হয় আমরা যদি বলি, এখন রেভিনিউর বিষয়টা বলাটা খুবই কঠিন। কারণ অনেকেই বলছে, আপনি নির্দ্বিধায় বলতে পারেন, ম্যাক্সিমামটা বলেন। আমাদের যে রেভিনিউটা শুধু যদি বলি যে ফেসবুক ইউটিউব থেকে যে ইনকামটা, সেটা একটা সময় পর্যন্ত খুব ভালো ছিল। আমরা 2024 সালের আগ পর্যন্ত খুব ভালো রেভিনিউ জেনারেট করতে পারছি। হ্যাঁ, সেটা আমরা জানি। এখন একটু ফেসবুক প্রতি মাসে তখনকার যদি বলি সেই তুলনায় এখন বলার মতো তেমন কিছু না। তখন আমরা ৩,০০০ থেকে $৩,৫০০ প্রতি মাসে আমরা ইনকাম করতে পারতাম। আচ্ছা। এবং শুধু ফেসবুক থেকে, ইউটিউব থেকে হয়তো বা আরো $১,০০০ আশেপাশে আসতো। তো এখন এটা আসলে বলার মতো তেমন কিছু না। তবে আমাদের যদি এখন ইনকামের মূল সোর্সের কথা বলি, সেটা হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন। এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ইনকামের আসলে সোর্স, এটা বলতে পারি। তারপরে যদি এখন ডাল যাচ্ছে সেটা বুঝতে পেরেছি, তাহলে এই ডাল অবস্থায় কি রকম রেভিনিউ? আমরা ডাল অবস্থায় আমরা যে ওটা যে বলবো আমার জন্য যে খুব মানে এটা খুব ক্ষতি হয়েছে এমনটা না, এটা আমাদের জন্য ভালো হয়েছে। হ্যাঁ, যেহেতু আপনারা ব্র্যান্ডিং নিয়েও কাজ করেন। ভালো হয়েছে এই কারণে যে মানুষ যে কন্টেন্টগুলা কনজিউম করতেছে, তো একটা সময় অনেকে রেভিনিউর জন্য যেন তেন কন্টেন্ট আপলোড করা শুরু করতো। এমন হয়তো নিজেও ভুলক্রমে এমন কন্টেন্ট আপলোড করে দিয়েছি যেটা হচ্ছে যে রেভিনিউ পাওয়ার আশায়। এখন নিজে থেকেই ভাবলাম যে রেভিনিউ পাওয়ার চিন্তা না করে আমরা একটু কোয়ালিটি কন্টেন্টের দিকে চলে যাই। সেক্ষেত্রে আমাদের রেভিনিউ নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু চলে গেছে এই জায়গা থেকে। কেন চলে গেছে? যে যেহেতু রেভিনিউ নাই, আর হচ্ছে যে ব্র্যান্ডরা আসলে সবসময় কোয়ালিটি কন্টেন্ট যারা তৈরি করে তাদেরকে স্পন্সর করে। তো আমাদের জায়গাটা আসলে অডিয়েন্সটা আমরা বেশি পেয়ে গেছি, কারণ অডিয়েন্সরা এখন আর যেই কন্টেন্টগুলো আসলে কোনো ভ্যালু নাই সেই কন্টেন্ট ক্রিয়েটররা অলরেডি চলে গেছে। আর আমরা যেহেতু এখন পর্যন্ত চেষ্টা করতেছি কোয়ালিটি কন্টেন্ট আপলোড করার, মন চাইলে একটা কন্টেন্ট আমি আপলোড করি না, প্রতিদিনের স্টোরি নিয়ে একটা কমপ্লিট কন্টেন্ট তৈরি করতেছি। আমার চিন্তা হচ্ছে যে আমি চায়নার ওই গ্রামটা দেখলাম, ওই গ্রামটা যেতে হয়তো আমার 2 লাখ টাকা খরচ হয়ে গেছে, একটা কন্টেন্ট হয়তো আপলোড করলাম, ওটা নিয়ে আবার 10টা কন্টেন্ট আপলোড করিনি, একটা কন্টেন্ট আপলোড করলাম। তো এমন হতে পারে 2 লাখ টাকার কন্টেন্টের পুরো ভ্যালুটা আমি ব্র্যান্ড থেকে নিয়ে আসলাম।